তিলোত্তমাতে অভিনয়ের সুযোগ আমার প্রীতম ভাইয়ের সাথে ফেসবুকে তো অ্যাড ছিলাম, এই তো সবাইকে চিনি আগে থেকে। কাজ আসলে হয়নি। কাজের ব্যাপারে খুব সামান্য একবার একটা কথা হয়েছিল, ওরকম কিছু না। কিন্তু উনি আমার পছন্দের ডিরেক্টরের তালিকায় সবসময় ছিলেন। আমি ওনার কাজ পছন্দ করতাম। আমার ওনার মেকিং খুব ভালো লাগতো। উনি ডিফারেন্টভাবে গল্প বলেন। ওনার খুব স্মার্ট ওয়েতে উনি প্রেজেন্ট করেন। ওনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর। আর উনি যখনই আমাকে হঠাৎ করে রোজার মধ্যে একটা সময় নক দেন এবং আমার হয় কি একটু টাইম হয়তো এদিক ওদিক হয়ে যায় সবার সাথে। ওনার সাথে আমার একটা সেকেন্ড এদিক ওদিক হয়নি। খুবই ইনস্ট্যান্ট আমরা কানেক্ট করতে পারি, আমাদের খুব তাড়াতাড়ি কথাও হয়ে যায় এবং একদিনের মধ্যে আসলে আমরা প্রজেক্টটাতে অনবোর্ডও হয়ে যাই। তো ওনার সাথে আমার কথা হয়, দেখা হয়, উনি চরিত্রটা নিয়ে আমার সাথে কথা বলেন। ওনার মনে হয় যে উনি যেটা খুঁজছিলেন, চরিত্রটাকে গান গাইতে পারতে হবে বা বাকি যেগুলো প্রয়োজন, উনি আমার মধ্যে সেটা দেখেছেন। আর উনি আমাকে সবাই হয়তো আমাকে ভাঙতে পারবে এটা এই কনফিডেন্সটা ফিল করে না, বা এই কনফিডেন্টটা ওনাদের মধ্যে থাকে না, আই এম নট শিওর। উনি তো জাহিদ প্রীতম, উনি জানেন উনি ওনার চরিত্র থেকে কী চান। তো যেহেতু উনি জানেন উনি কী চান, জাহিদ প্রীতম যেহেতু জানতেন উনি কী চান, আমার আসলে খুব একটা প্রবলেম হয়নি ওই সিনটা হতে বা জয়ী হয়ে উঠতে, তিলোত্তমা হতে। প্রথমেই যেটা করেছিলাম যে আমি কোনো প্রোডাকশনের অবশ্যই রেকিতে যাইনি লাইফে। আমি ওনাদের প্রোডাকশনের, তিলোত্তমা প্রোডাকশনের রেকিতেও গেছিলাম, যাতে আমি আমার বাড়ি চিনি। তো সবাইকে যখন বাকি কাস্টরা যখন যাব আমরা শুটে মানিকগঞ্জে, তার আগে থেকে আমি বলছিলাম এই আমার বাড়ি ওইখানে। তো ঐশী যে ছিল, ঐশী কনফিউজড হয়ে গেছে যে আসলে তোমার বাড়ি? আমি বলি হ্যাঁ আমার বাড়ি, তো কালকে যাবো, আজকে তো যেতে পারলাম না, আজকে লেট হয়ে গেল, কালকে আমার বাড়িতে যাব। তো আমি বাড়িটা চিনতাম, আমি এলাকা চিনতাম। তো আমার জন্য আসলে ওই আমি ফিল হয়ে ওঠে যে এটা জয়ীর বাড়ি, এটা জয়ী এখানে খায়, ঘুমায়, হাঁটে, চলে। তো প্রীতম ভাই যেটা বলতো যে তুমি চোখের সামনে থেকো, যাতে আমি তোমাকে বাড়ির মধ্যে ফিল করতে পারি। তা আমি আসলে আমার যখন শুট থাকতো না, আমি ঘুরে বেড়াতাম, আশপাশে যেয়ে বসতাম, অন্যদের শুটিং দেখতাম। কিন্তু আমি আমি জয়ীর গেটআপেই থাকতাম, মানে আমি শুটিংয়ের 8-10 দিন আগে থেকে আমার মতো কাপড় চোপড় পরাও বন্ধ করে দিই। এটা জয়ী যে ধরনের কাপড় পরে, এখনো পর্যন্ত আমি জয়ীর মতোই কাপড় পরছি। অনেকে আমাকে মজা করে এটা বলে। বেশ এনজয় করি, ভালো লাগে। গান তো অনেক বছর প্র্যাকটিসে ছিলাম না। আমি ছোটবেলায় অনেক বছরই গানের সাথে যুক্ত ছিলাম। আম সবাই চাইতো যে আমি একটু গান নিয়েই থাকি, আমি গায়িকা হব, সেটা সবার ভাবনা ছিল। আবার অনেকে ভাবতো আমি মডেলিং করব। আমার মডেলিংও একটা ইন্টারেস্ট ছিল। আমার টিভি কমার্শিয়ালসে ইন্টারেস্ট ছিল। তো গান তো শিখেছি, যেহেতু গানটা গাইতেই চাচ্ছিলাম। কিন্তু অনেকদিন পরে দেখা যায় যে একটা গ্যাপ পড়ে যায় না? একটা গ্যাপ তো হয়, পড়াশোনা হোক বা অনেক জায়গা পরিবর্তনের কারণে একটা গ্যাপ পড়ে গেছিল। এখন অনেকদিন পরে আমি আবার চর্চায় ঢুকেছি। আমি একটা গানও গেয়েছিলাম, বছর ২ হয়ে গেল। আমি একটা প্লেব্যাক করি। তো আবার এখন নতুন করে প্ল্যান করছি গানের জন্য। তানভীর ভাইকে আমি অনেক আগে থেকেই চিনতাম। কিন্তু আমাদের কাজ হয়ে ওঠেনি। আমার দুজনই খুব পছন্দের। রাব্বি ভাইয়ের কণ্ঠ সবারই পছন্দের, এটা তো বলার কিছু নেই। খুবই অদ্ভুত জাদুকরি কণ্ঠ আসলে। যেটাকে বলা যায় হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। উনি কথা বললে সবাই বোধহয় পিছনে চলে যাবে। উনি ওই ব্যাপারটা করতে পারেন সবার। তো আমি সবসময় মানুষের খুব ব্যক্তিত্ব, কণ্ঠের আ প্রতি আগ্রহী হই বা প্রেমে পড়ি, বা মানুষের বলেন পার্সোনালিটি আমাকে খুব টানে। সেক্ষেত্রে তানভীর ভাই অসম্ভব খুব ভালো মানুষ, খুব গুণী অভিনেতা। ওনার আমি অনেক কাজ তো আগেও দেখেছি। ওনার গহীন বালুচর আমার খুব পছন্দের একটা কাজ, ওনার সিনেমা ছিল ফার্স্ট। তো তাদের সাথে কাজ করতে পেরে, মানে যখন ভালো আর্টিস্ট তো ওনাদের সাথে কাজ করতে পেরে আমার আসলে খুব ভালো লাগে। আমি চাচ্ছিলাম রিসেন্টলি পকেটের গল্প হওয়ার পরেও তানভীর ভাইকে আমি বলছিলাম যে আই হোপ উইল ওয়ার্ক টুগেদার। তারপর যখন আমাদের এই প্রজেক্টের সাথে দেখা হলো, কাজ হলো, তখন বললো যে সি কত ফাস্ট, তুমি জাস্ট কয়েকদিন আগে বলছিলে যে তুমি কাজ করতে চাচ্ছ বা আমরা একসাথে একটা কাজ করি, হয়ে গেল। রাব্বি ভাইয়ের বেলাতেও তাই, মানে আমি চাচ্ছিলাম যে আমি আসলে ওনাদের দুজনের সাথেই কোনো কাজ করি। তো আলহামদুলিল্লাহ। নাটক আমি 2017-তে করার পরে আসলে ২-১টা কাজ করেছি। আমি ওটিটিতে কাজ করেছি এর মধ্যে। কিন্তু আমার কেন জানি আ কাজগুলো যে আমি খুব একটা ক্যারেক্টার ফিল করতে পেরেছিলাম তা হয়ে ওঠে নাই কখনোই।
কাজ করতে হয়েছে বা আমার মনে হয়েছে যে আচ্ছা করি, সবাই বলছিল নাটকটা একটু করো, সেই জন্য হয়তো দু একটা কাজ করেছে, কিন্তু আমি ক্যারেক্টার ফিল করতে পারিনি বলে হয়তো অডিয়েন্স আমাকে ফিল করতে পারেনি, আমার মনে হয়েছে। কিন্তু সত্যি তো যখন কাজ করি সেটাও আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে। আমি একদমই নতুন ছিলাম, তো এখন তো অন্তত ক্যামেরার সামনে আমি অভ্যস্ত, তখন কিন্তু কিচ্ছু বুঝতাম না, যে ডানে ব্লকিং বুঝতাম না, কিভাবে কি করব বুঝতাম না। তো তখন আমার মনে হয় যে আসলে একটা ভালো প্রজেক্টের সাথে থাকলে মানুষ অ্যাকসেপ্ট তখনও করেছে, এখনও সবাই খুব পছন্দ করছে। তো গুছিয়ে না কাজ করলে আমার মনে হয় আমার মানে আমার ভেতর থেকে আমি খুব একটা বেশি ভালো কিছু দিতে পারবো না। তো আমার জন্য টিমটা খুব ইম্পর্ট্যান্ট, গল্পটা খুব ইম্পর্ট্যান্ট, চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট। কোনো ইম্প্রোভাইজ আসলে করিনি, কারণ আমরা মিউজিকের জন্য আহ, আগে থেকে যেরকম আমাকে ওখানে গানও গেতে হয়েছে, সেখানে ওটার প্র্যাকটিসের ব্যাপার ছিল। তারপরে গিটারটা বাজাতে হলে তো আমাকে গিটারটা একটু শিখতে হবে। আমি তো হারমোনিয়াম বাজাতে পারতাম, গিটার বাজাতে পারতাম না। তো গিটারটা আমাকে শিখতে হবে, আমাকে নাফিস ভাই গিটারটা কীভাবে ধরবো বা আমি ওটাকে কর্ডটা কীভাবে ধরবো, যাতে ওটাকে দেখতে কোনোভাবে মানে থাকে না, ফেক লাগলে তো হলো না। আমি জিনিসটাকে তো আমাকে ওন করতে হবে যে আমি গিটার বাজাতে পারি। আর তার উপরে আমি গায়িকা, গায়িকা হয়ে যদি ভুলভাল গিটার ধরি এটা কেমন দেখায়। তো মিউজিক বলি বা পুরো জার্নিটাতে না আগে থেকে মিউজিকের সাথে কানেক্টেড ছিলাম। আমি জানতাম এখানে গান কীরকম হচ্ছে, কথাগুলো কি, আমরা কি গাইছি বা জানি না কীভাবে গানটা যখন গাবো, ওটারও আগে থেকে প্র্যাকটিস হয়ে হয়ে গেছিলো। তো আমি আগে থেকে প্রস্তুত ছিলাম, মানে ওই যে বললাম না, আগের 8-10 দিন আমি আসলে জয়ীর মধ্যেই ছিলাম, তিলোত্তমাতেই ছিলাম। খুব একটা ইম্প্রোভাইজের আসলে কিছুই ছিল না। স্ক্রিপ্টে যখন আসে স্ক্রিপ্টটাও তো পড়ে ফেলেছি। আমি প্রস্তুত ছিলাম আসলে, ওখানে যে তেমন কিছু করতে হয়নি খুব একটা পরিবর্তন করে।